সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ প্রবাসী মুখের 736তম পর্ব প্রচার হচ্ছে। প্রিয় দর্শক, আজ আলোচনার জন্য প্রবাসী মুখ অনুষ্ঠানে রয়েছেন দুজন অতিথি। আমি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সর্ববামে রয়েছেন আবু সাইদ রিয়াজ, ফরেন ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এবং আমার বামে রয়েছেন ডক্টর ইমাদুল ইসলাম, সিনিয়র রিসার্চ ফেলো, ওশান রিসার্চ পলিসি ইনস্টিটিউট, সাসাকা পিস ফাউন্ডেশন, জাপান। জি, আপনাকে ধন্যবাদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব মূলত জাপানের প্রবাসীদের নিয়ে এবং ইউরোপের প্রবাসীদের নিয়ে, সেই সাথে প্রবাসীরা বাংলাদেশের জন্য কি করতে পারে, তারা বাংলাদেশে বিনিয়োগ আনতে পারে কিনা এবং অন্যান্য বিষয়ে কী ধরনের সাহায্য সহযোগিতা করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি প্রথমেই ডক্টর ইমাদুল ইসলাম আপনার কাছে জানতে চাইব যে জাপান প্রবাসীরা অর্থাৎ জাপান যে বাংলাদেশিরা রয়েছেন তাদের অবস্থা সম্পর্কে একটু প্রথমে জেনে নিই আপনার কাছে। জাপান, আপনারা জানেন যে জাপানের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার এটা একটা আইল্যান্ড কান্ট্রি এবং বর্তমানে পৃথিবীর চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশ। এখন যেই জিনিসটা আছে যে আমাদের সেই স্বাধীনতার পর থেকেই জাপানে প্রবাসীদের একটা বিশাল অপরচুনিটি ক্রিয়েট হয়। আচ্ছা, বর্তমানে যেই আসপেক্টগুলো আছে তার মধ্যে জাপানের শ্রমবাজার তাদের পপুলেশন ডিক্লাইন করার জন্য এটা হচ্ছে খুবই চ্যালেঞ্জের সম্মুখীন। তাদের যে তারা মেনলি হচ্ছে অটোমোবাইল ইন্ডাস্ট্রি এবং তাদের ফার্মিং, এগ্রিকালচার, এবং তাদের জনসংখ্যার একটা 60% মতো যারা তাদের বয়স হচ্ছে আপ টু 60। সো কেয়ার গিভার যে অপশানগুলো, সো এই সকল অপশানগুলোতে তাদের স্কিল্ড ম্যান পাওয়ার ইজ ভেরি মাচ লিমিটেড দেয়ার। সো এই জায়গাগুলোতে জাপান সরকার যেই স্ট্র্যাটেজিগুলো নিচ্ছে তার মধ্যে একটা হচ্ছে যে কী করে তাদের কালচারের সাথে অ্যাডজাস্টেবল যারা আছেন সে সকল দেশ থেকে আপনার স্কিল ওয়ার্কার নেওয়া। তো স্কিল ওয়ার্কার ডেফিনেশনগুলোতে আমি প্রথম অপরচুনিটিগুলো একটু বলতে যাচ্ছি যে যেটা হয়েছে, জাপান ইজ ভেরি মাচ ইন্টারেস্টেড টু আপনার নেপাল এবং ইন্দোনেশিয়া, এই দেশগুলো এবং ভিয়েতনাম। সো আমরা যদিও আমরা বাংলাদেশের অন্যান্য দেশে মিডল ইস্ট, ইউরোপে আমরা ডমিনেট করতেছি, কিন্তু জাপানের সাথে আমাদের এত ভালো সম্পর্ক থাকার পরেও আমরা এই যে ওয়ার্কার এক্সপিডিটির ক্ষেত্রে সে মানে ওই রকম করা যায়নি। সো বর্তমান সরকার প্রফেসর মোহাম্মদ ইউনূস যখন ওনার, আমি ওইটা আসবো। তো কারণটা কি যে আপনি বলছেন যে নেপাল, ইন্দোনেশিয়া তাদের অবস্থা ভালো, বাংলাদেশিরা সেখানে ভালো জায়গা তৈরি করতে কেন পারছে? সেটা তিনটা কারণ আছে। যে প্রথমত হচ্ছে যে আমরা তো মুসলিম ডমিনেটেড কান্ট্রি, আমাদের প্রথম থেকে একটা কালচার ছিল যে একটু মিডল ইস্টের দিকে যাওয়া। সো আমি সোশ্যালিজিক্যাল পয়েন্ট অফ ভিউতে যে বলি যে ধর্ম একটা এখানে ফ্যাক্ট ছিল। যারা আর জাপানের যে প্রবলেম হচ্ছে যে তাদের ইমিগ্রেশন সিস্টেম ইজ ভেরি মাচ স্ট্যান্ডার্ড, আপনি চাইলেই যাওয়া যায় না, যেটা অন্যান্য দেশে খুব একটা কম স্কুটিনির মাধ্যমে যাওয়া যায়, যার কারণে আগ থেকেই জাপানের অ্যাক্সেসটা কম ছিল আর কি। সেটা একটা মেইন সোশ্যোলজিক্যাল ফ্যাক্ট। আর যেটা প্র্যাকটিক্যাল ফ্যাক্ট হচ্ছে যে আপনার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। সো জাপানের একটা ম্যান্ডেটরি অপশন হচ্ছে যারা এখানে যেতে চায় তার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটাকে ওভারকাম করতে হবে। এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ যারা আমাদের দেশের থেকে যারা বাইরে যায়, আমরা যাকে ওয়ার্কার শ্রেণী বা শ্রমিক শ্রেণী বলি, তাদের জন্য সেটা পূরণ করা খুবই কষ্টসাধ্য। সো আমাদের ওইখানে যারা যাচ্ছেন তার মধ্যে হচ্ছে মেনলি এডুকেটেড ওয়ান, স্কিল্ড ওয়ান। সো স্কিল্ড ওয়ানের মধ্যে যারা আছেন, যারা আইটি, তারাও খুবই ভালো অবস্থায় আছে। আরেকটা যেটা অপশন, শুধু এটা আপনাকে বলে যে ওরা ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়তে চায়। তো ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়তে গেলে যেটা হয়েছে যে আমাদের এখানে অনেক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশন আছে এবং সেখানে দুটোই আছে, অপরচুনিটিও আছে এবং বঞ্চনার ইতিহাসও আছে। সো এই দুইটা ওয়েতে যাওয়া যাচ্ছে। আর তৃতীয় যেটা আছে যে এটা একটা বিজনেস ভিসা বলে, একটা ইনভেস্টমেন্টের মাধ্যমে তারা সেই বিজনেসে 1 ইয়ারের জন্য সেই অপরচুনিটিটা পায়। কিন্তু সেটাও অনেকের জন্য আমাদের এই আর্থসামাজিক প্রেক্ষাপটে এটা হয়ে ওঠে না, যার কারণে আপনার লিগ্যাল বাংলাদেশি নট মোর দেন 20,000, যেখানে নেপালের এটা হচ্ছে আপনার মোর দেন 3 লাখ। সো
আমাদের পপুলেশন রেশিও অনুযায়ী এটা অন্তত পক্ষে 2 লাখের বেশি হওয়া উচিত ছিল। তবে একটা জিনিস, জাপান আমাদের জন্য ভবিষ্যৎ ডেস্টিনেশন হতে পারে। জি, আমরা সেই প্রসঙ্গে আসবো। আমরা একটু রিয়াজ, আবু সাইদ রিয়াজ, আপনার কাছে ইউরোপের বাজার সম্পর্কে আমরা জানতে চাইবো। আমরা যদিও জানি যে ইউরোপের বাজারে প্রতিনিয়তই বৈধ অবৈধ পন্থায় বাংলাদেশ থেকে লোক যাচ্ছে, কিন্তু এখন সেটা অনেকটাই সংকুচিত হয়ে আসছে। আপনার কাছে আর একটু বিস্তারিত জানতে চাইবো যে এখনকার কী অবস্থা। আপনার আমাদের দেশের অপরচুনিটি অনেক। আমি প্রথমেই যারা এই প্রোগ্রাম দেখবে সবাইকে নিষেধ করব যে কখনোই যেন ইলিগেলভাবে ইউরোপে পা না বাড়ায়। এটা হচ্ছে নিজের বিরুদ্ধে নিজেই যুদ্ধ করা। বর্তমানে ইউরোপের প্রত্যেকটা দেশেই কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে লোক নিচ্ছে এবং তারা চাচ্ছে যে স্কিল্ড ওয়ার্কার। তো স্কিল্ড ওয়ার্কার বলতে আপনার যে কাজ জানবে, সেটা যে কোনো সেক্টরই হোক, যেই এগ্রিকালচার কাজ করতে চায় সে দেশে কাজ শিখবে, পাশাপাশি যেই দেশে যেতে চায় সেই দেশের ভাষা শিখবে। এখন আমাদের দেশের কারো ইচ্ছা নাই যে বিদেশ যাওয়ার আগে অন্তত আমি একটা বছর পরিশ্রম করে কিছু কাজ, অন্তত 60% কাজ প্লাস 60% ভাষা আমি শিখে নেই। যেই দেশেই যেতে চাই, যদি আমি দুবাই যেতে চাই, আমি তো ইটালিয়ান ভাষা, জার্মানি ভাষা, ফ্রেঞ্চ ভাষা শিখলে হবে না। আমার যদি আপনার মাইন্ডের মধ্যে আমি স্থির করে ফেলি আমি দুবাই যাব, তো আমি দুবাই আপনার অ্যারাবিক ভাষা শিখতে তো বেশি সময় লাগার কথা না। নিজের আগ্রহী মানুষকে বড় করে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে পুরো ইউরোপে কিন্তু পর্যাপ্ত লোকের ঘাটতি। আমাদের দেশের যে অপরচুনিটি দেশকে ডেভেলপমেন্ট করার, আমরা চাইলে আমাদের পলিটিক্যাল স্থিতিশীলতা যদি থাকে, যদি ন্যায় বিচার থাকে, এই দেশকেই উইদিন এ শর্ট টাইম আপনার আমেরিকা করা সম্ভব। কারণ আমাদের দেশ থেকে গিয়েই কিন্তু আপনার এই যে আজকে যারা ধনী, যারা পুরো পৃথিবীকে কন্ট্রোল করছে, এই কন্ট্রোল করা লোকগুলো তো আকাশ থেকে পড়তেছে না, যে কোনো কান্ট্রি থেকে আসছে। আপনি দেখেন আমাদের বাংলাদেশি ভাইয়েরা বোনেরা কিন্তু অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, আপনার পৃথিবীর উন্নত দেশগুলোতে তারা গিয়ে ডমিনেট করতে পারতেছে, ভালো কিছু দিতে পারতেছে। আপনার গুগলে বলেন, ইয়াহুতে বলেন, প্রত্যেকটা জায়গায় বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে, আইটি কোম্পানিতে আমাদের দেশীয় মানুষ, আমাদের ভাইয়েরা বোনেরা খুব ভালো অবস্থায় আছে। সো আমরা কেন পারবো না, আমাদের দেশ কেন পারবো না? আপনার মোস্ট অফ দেম তো এই দেশেই জন্ম। সবাই কিন্তু আজকে বিদেশে যাওয়ার একটা হিড়িক পড়ছে আমাদের বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার একমাত্র কারণ হচ্ছে যে দেশে ন্যায় বিচার নাই, স্থিতিশীলতা নেই। তো আমি আবারও বলবো যে যারা বিদেশ যেতে চায়, আপনার বিদেশের চেয়েও কিন্তু আমাদের দেশে অপরচুনিটি অনেক বেশি। ওয়েদার আপনার ইউরোপে -10, ঘুম থেকে উঠলেই -10, -8, -6 থাকে, গোটা বছর ধরে এরকম। হ্যাঁ, সবসময় থাকে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে অপরচুনিটি অনেক বেশি। পৃথিবীতে 195টা দেশ, আমি 45-50টা দেশে যাওয়ার সুযোগ হয়েছে। নিজে কিউরিসিটিতে জানার আগ্রহে বিভিন্ন সময় গিয়েছিলাম বিভিন্ন কারণে। তো আমি একটা কথাই বলবো যে আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি, এটাকে জনশক্তিতে রূপান্তর করা যায় এবং পাশাপাশি আমাদের অপরচুনিটি অনেক। আমাদের ছেলেরা, আমাদের ভাই বোনেরা অনেক বেশি মেধাবী, অনেক বুদ্ধিমতী। এই মেধাকে, এই জনশক্তিকে গভর্নমেন্ট চাইলে কাজে লাগাতে পারে। আর দেশকে ডেভেলপমেন্ট করতে চাইলে সদিচ্ছাই অনেক। জি, আপনি বলছিলেন যে ইউরোপে লোকের ঘাটতি আছে, কিন্তু তারপরেও আমরা দেখি যে বাংলাদেশ থেকে বৈধভাবে যাওয়ার ক্ষেত্রে সেখানে অনেকটাই রেস্ট্রিকশন। এর কারণটা কি, বা বৈধভাবে যাওয়ার সংখ্যাটা খুবই কম ইউরোপের দেশগুলোতে? আমাদের দেশের পর্যাপ্ত কনসালটেন্সি নেই। কনসালটেন্সি বলতে আপনার যদি সন্তান যদি ম্যাথমেটিক্সে খারাপ হয়, আপনি তাকে যদি গ্রোসারি শপে নিয়ে যান, কি করবেন? তাকে কনসালটেন্সি হচ্ছে যে তার যে সমস্যা তাকে দেখাশোনা করা, তার সমস্যা বোঝা, সমস্যার সমাধান করা। পুরা ইউরোপে আমি আজ থেকে 4 বছর থেকে আমার বেশ কয়েকজন ফ্রেন্ডকে আমি ভয়েস মেসেজ পাঠিয়েছিলাম যে আমাদের পর্যাপ্ত কনসালটেন্সির কারণে আমাদের দেশ থেকে ইউরোপে লোক যাওয়া বন্ধ হচ্ছে। আপনার বর্তমানে রোমানিয়া বলেন, ইটালি বলেন, আপনার ফ্রান্স, জার্মান, প্রত্যেকটা দেশই কিন্তু ভয়াবহ অবস্থা। আর বাংলাদেশি পাসপোর্ট দেখলেই তারা মনে করে যে আমাদের ডকুমেন্টস, ইভেন পাসপোর্টটাও আমাদের 2 নম্বর। গত 2 বছর থেকে বেশ এসব জিনিসগুলো বেশ আলোচিত। তো কনসালটেন্সি বলতে যখন ইলিগেলভাবে বাংলাদেশি ভাইয়েরা বিভিন্ন পথে যায়,
অতীতেও নিষেধ করেছিলাম, এখনও নিষেধ করছি, কেউ যেন ইলিগেলভাবে না যায়। কারণ ইউরোপে যাওয়ার পর্যাপ্ত লিগেল ওয়ে আছে, যে কোনো লোক যে কোনো মুহূর্তেই যেতে চাইলেই আপনার গুগলে, অনলাইনে, ওয়েবসাইটে অনেক কিছু আছে, দেখতে পারে। তো আপনার যখন যেখানে সমস্যা হয়, আমাদের অ্যাম্বাসিগুলো পর্যাপ্ত সাপোর্ট দেয় না। যেমন আপনার গ্রিসে যদি কখনো কোনো সমস্যা হয়, 50 জন, 100 জন, 200 জন লোক যদি আবদ্ধ থাকে জেলের মধ্যে, আপনার সমস্যা হয়, তখন আমাদের অ্যাম্বাসির উচিত যে দ্রুত আপনার উইদিন এ শর্ট টাইম, আমি বলবো যে এখানে 1 মাস পরে কেন হবে, 2 মাস পরে কেন হবে, 5 মাস পরে কেন হবে, এটা খবরাখবর রাখতে হবে। যেহেতু প্রবাসী ভাইয়েরা রেমিটেন্স পাঠাচ্ছে দেশে, এই প্রবাসী যোদ্ধা, প্রবাসী রেমিটেন্স দ্বারাই কিন্তু দেশটা টিকে আছে। এখানে কোনো ভর্তুকি দিতে হচ্ছে না। যারা দেশ স্বাধীন করেছে তাদেরকে মুক্তিযোদ্ধা বিনা বলা, পুঁজিতে অনেকটা মানে ব্যবসার মতো বিনা Right, পুঁজিতে right. পাঠাচ্ছি। কারণ গভর্নমেন্ট কেউ যাওয়ার সময় কিন্তু গভর্নমেন্ট যাওয়ার সময় কাউকে হেল্প করছে না। আপনার এই যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেন, তারপরে আপনার প্রবাসী কল্যাণ ব্যাংক বলেন, বিএমইটি বলেন, এগুলো আপনার এক বড় বড় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে বসে আছে, কোনো হেল্প করতেছে না। যতটুকু করার দরকার, এখানে খরচ হচ্ছে বেশি, কিন্তু সাধারণ জনগণ পাচ্ছে অনেক কম। জি, আমরা আপনার কাছে আবার আসবো। ডক্টর ইমাদুল ইসলাম, আপনি বলছিলেন জাপান ভবিষ্যতের শ্রমবাজার হতে পারে। আমরা দেখেছি যে এবছর প্রধান উপদেষ্টা তিনি জাপানে সফর করেছেন এবং সেখানে একটা এমওইউ সাইন করেছেন সে দেশের সাথে, এবং তখন বলা হচ্ছিল যে বাংলাদেশ থেকে 5 লাখ লোক নেবে। যদিও বেশ কিছুদিন হয়ে গেল, কয়েক মাস চলে গেল, আমরা এখন পর্যন্ত তার পর্যাপ্ত কোনো উদ্যোগ লক্ষ্য করছি না। তারপরে আপনি বলছেন যে ভবিষ্যৎ শ্রমবাজার হতে পারে। আচ্ছা, এটা প্রথমত হচ্ছে যে জাপান যেহেতু তার পপুলেশন ডিক্লাইন, সো তাদের জন্য অবশ্যই তার শ্রমবাজার 2 মিলিয়ন লাগবে। তো এখন সেটা কীভাবে সোর্সিফাই করবে? আপনি জানেন যে রিসেন্টলি যেটা সারা পৃথিবীতে ইমিগ্রেন্ট বিরোধী যে আন্দোলন, সো সেটার একটা আপনার আজ যেটা আপনার জাপানে পড়েছে আর কি, যেহেতু জাপান ইজ অ্যালাইস অফ ইউএস। সো এবং তাদের যে নতুন প্রধানমন্ত্রী, যিনি প্রথম জাপানের ইতিহাসে মহিলা, সানে তাকাহাচি, তার প্রথম কমিটমেন্ট হচ্ছে যে যারা এখানে ইমিগ্রেন্ট আছেন অথবা যারা ওয়ার্কার আছেন, যারা ফরেনার, এটাকে কিভাবে সিস্টেমে নিয়ে আসা যায়। এবং জাপানের মতো দেশ যারা নাকি খুবই ডিসেন্ট অ্যান্ড ওয়েলকাম অ্যাটিটিউড ছিল, তারা এখন ফরেন ওয়ার্কারদের প্রতি খুব একটা নেগেটিভ অ্যাটিটিউড। সো সেটা জাস্ট 6 মান্থের মতো। এবং উনি একটা নতুন মিনিস্ট্রি তৈরি করেছেন, যেটা হচ্ছে জাস্ট ফরেনারদেরকে যারা আছেন এখানে ফরেন ওয়ার্কার, তাদেরকে কন্ট্রোলে নিয়ে আসা। সো ইটস এ লিমিটেশনস, বাট এটা জাপানিজ যারা আছেন তারাও বিশ্বাস করেন যে তাদের বিভিন্ন, কারণ এটা সোশ্যালজিক্যালি হচ্ছে মানুষ যখন বড়লোক হয়ে যায় বা রিচ হয়ে যায়, তখন তাদের পূর্বের পেশাগত যে তাদের হেরিডিটিক্যালি পেয়েছে সেটা চেঞ্জ করে। সো জাপানিজরা আমাদের মতো তারা কৃষির উপর ডিপেন্ডেন্সি আছে স্টিল এবং ওয়ার্কার, সো এটা লাগবে। কিন্তু আমাদের যে প্রবলেম বাংলাদেশে, যেমন আমার সম্মানিত কলিগ যিনি বললেন যে অবৈধ উপায়ে যাওয়া, আর যখন ইমিগ্রেশন সিস্টেমটা অন্যান্য পৃথিবীর সকল দেশ থেকে জাপান খুব ভেরি স্ট্রিক্ট, এবং তার নতুন নিয়ম জানুয়ারিতে আপনার আই থিঙ্ক দ্যাট অলরেডি মিড অফ দ্য জানুয়ারি তারা নতুন প্রপোজ করতেছে। সেখানে দুইটা অপশন, যে তারা স্কিলড ওয়ার্কার নেবে এবং নতুন একটা স্কিম, যেটা হচ্ছে যে ডিস্টেন্সে আপনার যেমন বাংলাদেশ বা পৃথিবীর যে সকল দেশগুলো পার্টিসিপেট করবে, সেখানে তারা ট্রেন আপ করে স্কিল্ড করে নেবে। সো ইটস এ গুড অপরচুনিটি। যদি এমন হয় বাংলাদেশে যে আমাদের যে প্রবলেমটা আসলে যারা যাবে তারা না, কিন্তু এখানে যারা মিডলম্যান যারা আছেন, তারা সেখানে একটা বড় ধরনের স্ক্যাম করে। কারণ স্ক্যামের কারণে যেটা হয়, কারণ এখন বর্তমানে অ্যাডভান্স যুগে আপনি যদি যে কোনো একটা দেন ফেক ডকুমেন্ট, সো জাপান 1-to-1 মিলিয়ে নেই। এটা একটা ফেক হলে আপনার 10 জনের পুরো সিস্টেমে হয়, ইফেক্ট পড়ে যায়, জাস্ট ওয়ান এভিডেন্স ইন দ্য জাপান কেস। সো এখন যেটা ধরেন আমাদের এখানে বাংলাদেশে স্কিলড ওয়ার্কারের ক্ষেত্রে গভর্নমেন্টের মাধ্যমে যেটা যায়, সেখানে 3টা থেকে 4টা অপরচুনিটি আছে। তার মধ্যে হচ্ছে নার্সিং, তার কেয়ার গিভার, এবং হচ্ছে কনস্ট্রাকশন অ্যান্ড হচ্ছে আপনার এবং আইটি। কিন্তু এগুলো জাপান বেসড, যেটা আপনার প্রত্যেকটাতে আপনাকে সার্টিফাইড হতে হয়।
আমাদের সেই সিস্টেমটা নেই, আমাদের এডুকেশন সিস্টেমটা এইভাবে হয়ে ওঠে নাই। এখন সার্টিফাইড আপনি জানেন যেমন এটা আইএলটিএস পরীক্ষার মতো অ্যাক্রিডিটেশনস, আপনি কৃষক বা আপনি কৃষিকাজে জয়েন করবেন বাট আপনাকে সার্টিফাই করবে। আপনি যে কৃষক সেটা মানে আমি যে কৃষক সেটা হ্যাঁ, প্রমাণ আপনি জানেন এটা বা ইয়ে করে, এটার জন্য আপনাকে একটা স্কেল ধরা আছে, সেই পরীক্ষাটা দিতে হয়। তো এখন আমাদের দেশে অনেকগুলো, যেমন এখানে একটা বড় বাজার হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্ট, বিকজ জাপানিজ ট্রেডিশনালি জাপানিজ মানুষ তারা হচ্ছে একটু নিজেদের ইন্ডিভিজুয়াল লাইফ লিড করার জন্য তারা পরিবারে তো খুব থাকেনি, তারা হাজব্যান্ড ওয়াইফ বা পরিবার নিয়ে হোটেলে থাকেন মাসে একবার অথবা সপ্তাহে একবার। সো তাদের এই হসপিটালিটি ম্যানেজমেন্ট হিউজ ঘাটতি ওয়ার্কার। সেখানে বাংলাদেশ হতে পারতো একটা রোল মডেল, মানে আমাদের তো অনেক ইয়ে আছে, লিগালভাবে যাওয়া যায়। এখন যেটা হয়েছে, এই যে হসপিটালিটি ম্যানেজমেন্টে যাবে আপনার, সেখানে এটার জন্য একটা আপনার পরীক্ষা দিয়ে অ্যাক্রিডিটেশন নিতে হয়। আমাদের 4টাতে আছে বাট এটাতে নাই, এটা কিন্তু আবার আছে আপনার ইন্দোনেশিয়া এবং নেপাল বা অন্যান্য দেশে। তো সো আমি যখন মাননীয় প্রধান উপদেষ্টা গিয়েছিলেন তখন এই জিনিসগুলো আমরা সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করেছিলাম। বাট এখন যেটা হয়েছে, প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে সারা পৃথিবীতে আপনি দেখবেন যে ইমিগ্রেন্ট বিরোধী একটা জোয়ার চলতেছে। এই জোয়ারে আপনার জাপানও পার্টিসিপেট করেছে এবং কামিং ডেজ যেটা হবে আরও কঠিন হয়ে যাবে। কিন্তু যারা বৈধ উপায়ে যেতে চায়, আপনার যার স্কিলড আছে সে জায়গায় কোনো ঘাটতি নেই। হ্যাঁ, বাংলাদেশের সাথে জাপানের অনেক বাইলেটারাল রিলেশনশিপ আছে এবং এটা খুবই ভালো কালচারালি এবং এনভায়রনমেন্টালি ফিট। আমাদের যেমন 6 ঋতুর দেশ, তাদেরও 6 ঋতুর দেশ। অ্যান্ড সবচেয়ে বড় দিক হচ্ছে কম্পেয়ার টু দ্য ইউরোপ অ্যান্ড আদার কান্ট্রিজ, আপনি ঢাকা শহরে সিটিতে যেই খরচে আপনি আছেন তার থেকে 50% আপ করে থাকা যায়, কিন্তু আপনার স্যালারিটা তো 200-300 টাইমস বেশি এখানকার চেয়ে অনেক বেশি। হ্যাঁ, যে আমরা বাকি আলোচনা আসবো, একটা বিরতি নিয়ে আসি। আমরা আসছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। আমাদের সাথে দুজন অতিথি আলোচনা করছেন, ডক্টর ইমাদুল ইসলাম এবং আবু সাইদ রিয়াজ। আমরা আবু সাইদ রিয়াজ আপনার কাছে জানতে চাইব যে আপনি বলছিলেন যে ইউরোপে অনেক ঘাটতি আছে, তো সেই ঘাটতি মেটাতে হলে আমাদের কনসালটেন্সি দরকার, অর্থাৎ বৈধ উপায় যাতে মানুষ যেতে পারে, প্রপার গাইডলাইন পায়, সেই ধরনের একটা কনসালটেন্সি দরকার। কিন্তু এর জন্য কি সরকারের উদ্যোগ প্রয়োজন না, বা এই ইউরোপের কোন দেশে কী ধরনের চাহিদা রয়েছে, কী ধরনের লোক পাঠানো যায়, সেই স্টাডিটা কি আমাদের ঠিকমতো হচ্ছে, বা আরও মানে স্টাডিটা ঠিকমতো করা দরকার কিনা? কারণ হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে, আমরা তো জানি যে ইউরোপের দেশগুলোতে রেমুনারেশন অনেক বেশি, তো সেখানে আমাদের চেষ্টাটা, এফোর্টটা সঠিকভাবে আমরা দিচ্ছি কিনা সরকারি তরফ থেকে, অথবা যারা এই ব্যবসার সাথে জড়িত রয়েছেন তারা, অথবা যারা যেতে চান তাদের পক্ষ থেকে কী মনে করেন? এই মুহূর্তে দেখেন, কিন্তু বর্তমানে আপনার মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশি ভাইয়েরা মোর দ্যান 3000-4000 খুব সমস্যায় আছে। আমি ক্ষুদ্র জ্ঞানে বলছি, আমি বিভিন্ন পত্রিকায় নিউজে দেখেছিলাম। তা আপনি মনে করেন আমাদের দেশ থেকে কোনো সহৃদয়বান ব্যক্তি কি দেখেনি এটা? তো এই লোকের সমস্যাটা আজ পর্যন্ত সলভ হয়নি কেন? গভর্নমেন্ট কোথায়? তারপর মিডল ইস্টে বলেন, এরকম মিডল ইস্টে অনেক সমস্যা হয়, এগুলো 3, 4, 5, 6 মাস লাগবে কেন? ওনারা যদি সত্যি আমাদেরকে বলে রেমিটেন্স যোদ্ধা, তাহলে হোয়াই দে ডোন্ট ডু দিস অ্যাট এ গ্ল্যান্স? একটা লোক যখন স্ট্রোক করে তখন তো তাকে আপনার সময় নেই যে দ্রুত তাকে খুব দ্রুত, কারণ একটা লোক পা কাটলে তাকে আপনি হেঁটে নিয়ে যেতে পারেন হসপিটালে, একটা লোকের হাত ভাঙলে তাকে নিয়ে যাবেন গাড়িতে, আর যখন একটা লোক স্ট্রোক করে তখন তাকে নিয়ে যাবেন অ্যাম্বুলেন্সে, অর আপনার এয়ার অ্যাম্বুলেন্সে করে নিতে হবে। এখন আমাদের দেশের অবস্থা হচ্ছে ঠিক সেরকম, কারণ স্বাধীনতার 50 বছর পরেও আপনার প্রবাসীরা কিছুই পায়নি, নাথিং। আমরা যারা প্রবাসে থাকি, খেটে খাওয়া মানুষ, আমাদের এক্সপেকটেশন ছিল এই গভর্নমেন্টের কাছে অনেক বেশি, কিন্তু দুর্ভাগ্য আমরা উনার কাছেই সবচেয়ে বেশি হোঁচট খেয়েছি। কি কারণ তো অ্যাকচুয়ালি যারা পাওয়ারে থাকে তারা সব কিছুই ভুলে যায়। আপনি নিজে কি যোগাযোগের চেষ্টা করছেন বা সরকারি? হ্যাঁ, বিভিন্ন কর্তৃপক্ষ, আমি পার্সোনালি আপনার এই যে বিডার চেয়ারম্যানকে মেইল দিয়েছিলাম,
তারপর আপনার প্রধান উপদেষ্টার স্পেশাল দূতকে মেইল দিয়েছিলাম, আমার কাছে প্রুফ আছে। আমি ইভেন লামিয়া চৌধুরীকে বা লামিয়া মোর্শেদ হাওলাদার আপনার আমি মেইল দিয়েছিলাম। তারপরে আমি প্রধান উপদেষ্টাকেও মেইল দিয়েছিলাম কথা বলার জন্য। আমি চাই মনে প্রাণে দীর্ঘ 31 বছরের অভিজ্ঞতা যে প্রবাসী ভাইদের জন্য যদি কিছু করতে পারি, দেশের জন্য যদি কিছু করতে পারি, তখনই নিজের জীবনের সার্থকতা। বাট দে ডোন্ট রেসপন্স মি নেভার। আচ্ছা, আপনার আজকে কতদিন হলো, ওনারা 7ই আগস্ট 2024 আসছে, 25 গেল, তো যাই হোক প্রয়োজন নাই, নতুন গভর্নমেন্ট আসবে কথা বলবো। আপনার এই যে মিডল ইস্টে যে সমস্যাগুলো হচ্ছে, আমাদের গভর্নমেন্টের থেকে সমাধান করার জন্য লোকগুলো যাচ্ছে 4-5 মাস 6 মাস পরে। এগুলো এত কালক্ষেপণ করা উচিত না, অতি দ্রুত যাওয়া উচিত। যখনই শুনবে, যখনই কমিউনিটির কেউ ফোন করবে, দৌড়ে যাবে। সেটা আপনার এই যে গ্রিসে সমস্যা হয়েছে, আমাদের এমবিসি থেকে সাহায্য করেছে 2-3 মাস পরে। তদ্রূপ ইতালিতেও বর্তমানে দেখেন আপনার বাংলাদেশে ইটালিয়ান এম্বাসিতে যারা লিগেলভাবে ডকুমেন্টস জমা দিচ্ছে তাদের ভিসা হতেও সমস্যা। তো আমি মনে করি এই সমস্যার সমাধান আজ দেখেন আপনি পুরো ইউরোপে কিন্তু এটা তো ইটালি সরকার যদি না দেয়, সেখানে আমাদের সরকারের কি করা আছে, বা তারা যদি দেরি করে। এর আগে আমরা পত্রপত্রিকায় দেখেছি যে মানে ইটালির পক্ষ থেকে আসলে এই বিলম্ব করা হচ্ছে, এবং সেখানে কিছু রেগুলেটরিজের বিষয়ও আসছিল। ইটালিয়ান গভর্নমেন্ট বলতে চাচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে বেশ কিছু ডকুমেন্টস আপনার ফেক যাচ্ছে। আচ্ছা, তো গভর্নমেন্ট আপনার আইন করবে যে ফেক ডকুমেন্টস দিবে 10 বছর জেল খাটবে, এই 10 বছরের মধ্যে কখনো কোনো উকিল মুভ করতে পারবে না। দিস ইজ দ্য ফ্যাক্ট। আপনার আইন তো আছে, আইন তো মানে না কেউ। যদি আইন ঠিক থাকতো তাহলে তো আমাদের দেশের এই পরিস্থিতি না। আপনি দেখেন রাস্তাঘাট বলেন, আপনার ঢাকা শহরের পর্যাপ্ত রাস্তা আছে। আমি আজকে 2.8 কিলোমিটার আসতে আমার সময় ক্ষেপণ হয়েছে 2 hours 15 minutes। ক্যান ইউ ইমাজিন হোয়ার উই আর? তো অ্যাকচুয়ালি আপনার বলতে গেলে মাসের পর মাস বলতে পারবো, কিন্তু যাদের হাতে ক্ষমতা আছে, যারা করতে পারে, ওনারা করছেন না। না হলে আমরা প্রবাসীদের অনেক সমস্যা আছে। আমরা তো প্রবাসীরা যারা বাইরে থাকি, আমরা কিন্তু যা পাঠাই গভর্নমেন্টের পুরাটাই প্রফিট। এখানে কোনো ভর্তুকি দিতে হচ্ছে না। আপনার দেশকে ডেভেলপমেন্ট করার জন্য যদি সত্যিকারে আমাদেরকে বাংলাদেশ গভর্নমেন্ট মনে করে আমরা আপনার রেমিটেন্স যোদ্ধা, একটু আগে বললাম আপনাকে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য গভর্নমেন্ট কি না করছে, কোটা সিস্টেম করেছে, বাট আমরা তো ওইটা চাচ্ছি না। আমরা সামান্য কিছু চাচ্ছি। আমরা প্রত্যেক বছর ইয়ারলি না খেয়ে না দে দেশের মানুষের জন্য, দেশের জন্য আমরা আপনার মোর দ্যান 34 বিলিয়ন পাঠাচ্ছি বৈধ পথে। যদি এখানে গভর্নমেন্ট দেশকে ডেভেলপমেন্ট করতে চায়, আরও রেমিটেন্স দরকার, আমরা পাঠাবো, সমস্যা নেই, কিন্তু আমাদেরকে তো কিছু দিতে হবে। আপনি আমাকে 10 দিন খাওয়াইলেন রেস্টুরেন্টে নিয়ে, 11 দিনের দিন তো খাওয়াবেন না। এটাই সিস্টেম পৃথিবীর। যেই বাবা মা সন্তানকে জন্ম দিয়েছে, জীবনের একটা পর্যায়ে যদি বাবা মাকে হেল্প না করে, বাবা মা কী করে? ত্যায্যপুত্র করে, দ্বিধা করে না। সো আমরা সারা 50টা বছর দেশের জন্য করে গেলাম, দিয়ে গেলাম। আমাদের প্রবাসীদের দাবি দেওয়া তো বেশি না। আমরা কি চাই? আমরা চাই আমাদের যে ফ্যামিলি থাকবে দেশে, প্রবাসীদের প্রত্যেকটা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, প্রবাসীদের ফ্যামিলি ভালো থাকবে। ভালো অর্থ এই না যে আমাদেরকে কারি টাকা দিবে। আমি 1 খণ্ড ফ্ল্যাট কিনবো, আমার ফ্ল্যাটটা যেন কুচক্রি মহল সুন্দর মতো বুঝাই দেয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমি জমি কিনবো, জমিটা যেন বুঝাই দেয়। নাম্বার 3, ব্যাংকিং সেক্টরে লুটপাট হচ্ছে। প্রবাসীরা প্রবাসে থাকে, আপনার সিগনেচার জাল করে চেক দিয়ে টাকা উঠায় নেয়। এখানে কোনো বাহানা করলে চলবে না। যেই ব্রাঞ্চ থেকে এগুলো হয়, আপনার এগুলো মানে আপনার অ্যাট এ গ্ল্যান্স, যেমন ফাঁসি দিতে চোখের দিকে তাকাইতে হয় না, আপনার কালো কি বলে, জমটুপি বলে, তদ্রূপ এগুলো শাস্তি দেওয়া উচিত। কারণ শাস্তি না দিলে এটার প্রতিকার পাওয়া যাবে না। আপনার প্রবাসীরা থাকে বাইরে, তাদের ফ্যামিলির জন্য টাকা পাঠায়, ব্যাংক গড়িমসি করে, আপনার 15 দিন 20 দিন 1 মাস লাগায় টাকা দিতে। তারপর আপনার প্রবাসীরা যদি বিজনেস করে দেশে, তাদের 10 বছর সম্পূর্ণ ট্যাক্স মকুফ করলে দেশ ডেভেলপমেন্ট হবে।
জি, আপনার কাছে আবার আসবো। ডক্টর ইমাদুল ইসলাম, আপনার কাছে জানতে চাই, আপনি আপনার পরিচয়ে আমরা জেনেছি আপনি সাসাকা পিস ফাউন্ডেশনে কাজ করেন এবং সেখানে সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে আছেন। ওই প্রতিষ্ঠানটার কাজ কেমন বা কী বিষয়ে কাজ করেন এবং সেখানে বাংলাদেশের সাথে কোনো কোলাবোরেশন আছে কিনা বা বাংলাদেশের সাথে কোনো কোলাবোরেশন করা যায় কিনা? Acha, thank you so much. Actually, my job is I'm the track 2 diplomat. So, Amra Sasakawa Peace Foundation, as our mother foundation, is the Nippon Foundation. It's the world's biggest foundations. So, আমরা সারা পৃথিবীতে কাজ করি যেহেতু পিস ইন দ্য নেম অফ পিস। সো আমাদের হিউজ কন্ট্রিবিউশন আছে সারা পৃথিবীতে। সো তার মধ্যে আমার পার্টিকুলার যে ইস্যুটা আমি দেখি এটা ওশান। এটা যেহেতু জাপান ওশান বেসড কান্ট্রি, আমরা যেটাকে ব্লু ইকোনমি বলি, আমার ইনস্টিটিউশন আমার হচ্ছে ওশান পলিসি রিসার্চ ইনস্টিটিউট। সো আমরা যেভাবে কন্ট্রিবিউট করিতেছি, আমি যখন মূলত আমি প্রথম বাংলাদেশে যখন জয়েন করি এখানে, আমি আপনি প্রথম বাংলাদেশি হিসেবে ওশান রিসার্চ পলিসি ফাউন্ডেশন, আমি ফুল ফাউন্ডেশনে প্রথম বাংলাদেশি। জি জি। সো যেটা হয়েছে, আমি যখন থেকে আমি জয়েন করেছি তখন থেকে আপনারা জানেন বাংলাদেশ না শুধু, আমি ইন্ডিয়ান ওশান এক্সপার্ট। সো ইন্ডিয়ান ওশানে 6টা আপনার স্মল আইল্যান্ড ডেভেলপিং স্টেট আছে, যেটা আমরা বলি যে মালদ্বীপ, মাদাগাস্কার, মরিশাস, দেন শ্রীলঙ্কা, কমোরোজ। অ্যান্ড আমি যেটা করেছি, বাংলাদেশ যদি স্মল আইল্যান্ড ডেভেলপিং স্টেটে পড়ে না, সো বাংলাদেশকে ইনক্লুড করে করা। সো আমাদের ফাউন্ডেশন আপনারা জানেন, আমরা যেটা বলি যে ওশান হচ্ছে মাদার অফ লাইফ। সব কিছুই মূলত ওশান কেন্দ্রিক। পৃথিবীটা আপনার যদি আমরা দেখি, পৃথিবীর 80% ইকোনমি চলে হচ্ছে ওশানের উপর। এটাকে যদি আমরা আবার বলি যে আপনার ক্লাইমেট চেঞ্জ, অক্সিজেন ইজ দ্যাট, মানে হিউম্যান হেলথ অ্যান্ড ওশান না হলে এটা হয় না। সো স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশ ইজ দ্য গুড পজিশনস। অ্যান্ড জাপান ইন্টারেস্ট ইজ হিয়ার দ্যাট জাপানের যে আমাদের মতোই সেম বাংলাদেশের কন্ডিশন, যা তাদের ক্রিটিক্যাল মিনারেলস নেই। সো 78% ক্রিটিক্যাল মিনারেলস তারা হচ্ছে ইম্পোর্ট করে হচ্ছে আপনার ইন্ডিয়ান ওশান দিয়ে। তো সো আমি আমার পোর্টফোলিও থেকে যেটা করেছি, ইভেন যখন থেকে জয়েন করেছি, আমি 2022-তে জয়েন করি। সো তখন থেকেই আপনারা জানেন যে জাপানের একটা বিগ ইন্টারভেনশন ইজ হিয়ার, এটাকে বলে বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট। আচ্ছা। সো এর আন্ডারে আমাদের মেট্রো রেল, মাত্রাবাড়ি ডিপ সি পোর্ট, যেটা জাইকার ওডিএর মাধ্যমে যে হয়, সো সেখানে কন্ট্রিবিউট করা। তারপর এই গভর্নমেন্ট আসার পর, যেহেতু একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছে, আমার সাথে যখন আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয় প্রফেসর মোহাম্মদ ইউনূস জাপানে ভিজিট করেন, তখন ওনার ফার্স্ট মিটিংটা আমাদের সাথে হয়। তো সো আমি ওনাকে এই মেসেজটা দিতে মানে চেষ্টা করেছি যে আসলে আমাদের তো অনেক প্রবলেম, আসলে এখানে কোনো কিছুই স্বাধীনতার 50 বছর পরে সিস্টেমেটাইজ হয়নি। যেমন আমার সম্মানিত কলিগ যেগুলো বললেন, 100% এর চেয়ে অনেক বেশি আছে। কিন্তু আমরা তো চাইলেই সব কিছু এত স্বল্প সময়ে করা যাবে না। আপনি যদি আমেরিকার কথা দেখেন, 200 বছর পরে তারা সিস্টেমেটাইজড হয়ে আসছে, আমরা 50 বছর। সো এনিওয়ে, আমি যেটা ওনাকে বোঝানোর চেষ্টা করেছি, যেটা হচ্ছে যে উই শুড গিভ কনসার্ন অন দ্য আওয়ার বে অফ বেঙ্গল, বিকজ আমরা বাংলাদেশের যতটুকু আছে তার থেকে আবার 1,17,000 স্কোয়ার কিলোমিটার। সো আমি যেটা বলছি, যেটা হচ্ছে যে আমরা একটা সাস্টেনেবল ব্লু ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করা। তখন স্যার এটাকে ইমিডিয়েটলি অ্যাকসেপ্ট করে, এবং আপনারা যদি দেখেন গতকালকে আমরা এখানে, অর্থাৎ বুধবারে, হ্যাঁ জি, বুধবারে আমরা এখানে প্রথমত 4টা দেশে একটা কনফারেন্স করি। এটা একটা পার্ট অফ আইল্যান্ড নেশনের নর্থ ইস্ট ইন্ডিয়ান ওশান ডায়ালগ। এখানে 4টা দেশেতে 20 জন এক্সপার্ট আসে, তাই ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা অ্যান্ড মালদ্বীপস। আমরা শেষ দিকে চলেছি, একটু সংক্ষেপে। ও জি, এখন যেটা হয়েছে যে আমি চেষ্টা করে দিয়েছি যে আমার কন্ট্রিবিউশনটা এটা ছিল যে বাংলাদেশের ব্লু ইকোনমিকে ফ্লারিশ করার জন্য জাপানি মডেলকে এখানে অনবোর্ড করা, এবং সেজন্য বাংলাদেশ এবং আমার ফাউন্ডেশন, সাসাকাওয়া পিস ফাউন্ডেশন, মিডা, মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটির সাথে একটা ফর্মালি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এবং আমরা এখানে রিসার্চ ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড অলসো দ্য ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট আমরা প্রদান করব।
জি, আবু সাইদ রিয়াজ, আমরা জানি যে আপনি একজন ফরেন ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট। তো আপনার কাছে যেটা জানতে চাইবে, ফরেন ইনভেস্টমেন্টের আগে যারা প্রবাসীরা রয়েছে অনেকেই তো ইনভেস্ট করার মতো যোগ্যতা রাখেন, অর্থাৎ বাইরে যাওয়ার পরে তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করেছেন এবং তারা বাংলাদেশে ইনভেস্ট করতে পারেন, বিনিয়োগ করতে পারেন। সেই ক্ষেত্রে যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা বা আমাদের যে আশা আকাঙ্ক্ষা, তার প্রতিফলন কি পাওয়া গেছে যে প্রবাসীরা সেই পরিমাণ ইনভেস্ট করছে বা সেরকম আসছে আগ্রহী হয়ে? অ্যাকচুয়ালি আপনি যে প্রশ্নটা করেছেন অনেক মূল্যবান। আপনি যদি এক খণ্ড জমি কিনতে চান, দেখেন, চিন্তা করেন যে জমিটা কেনার আগে ওইখানে 5 বার 6 বার 7 বার 10 বার যাবেন দেখতে। আপনার ওইখানকার আশেপাশের লোকজনের সাথে বুঝবেন যে এই জমিটা ভেজাল আছে কিনা, সমস্যা আছে কিনা। তারপর আপনি ইনভেস্ট করবেন, হয়তো একটা বিল্ডিং করবেন, না হলে ওইখানে 10 বছর পরে বিক্রি করবেন। তা আমরা যেহেতু প্রবাসে থাকি, আমরা একটু অনেক চিন্তাভাবনা করি, কারণ প্রত্যেকটা পয়সা ভিতরে রক্তের গন্ধ, ঘামের গন্ধ আছে আমাদের টাকার মধ্যে। গভর্নমেন্ট এই জিনিসটা বোঝা উচিত বারবার করে। তাই আমরা আপনার ইনভেস্টমেন্ট যারা আমাদের সরকার, এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট আপনার খুব সুন্দর করে উপস্থাপনা করে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে, বাংলাদেশেও ইভেন রোড শো করছে। হ্যাঁ, আপনার খুব আমাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে অনেক বড় বড় প্রদর্শনী করেছে। কি হয়েছে? কত টাকা আনতে পেরেছে? নাথিং, জিরো। সো উনারা যে ওইখানে যেই পয়সাগুলো ইনভেস্ট করেছে, ওই পয়সাটা যদি প্রবাসী পরিবারকে, যারা মিডল ইস্টের, আপনার দুবাই থেকে আসা, সৌদি আরব থেকে আসা, মালয়েশিয়া থেকে আসা, সিঙ্গাপুর থেকে আসা যেসব বাংলাদেশি ভাইরা কষ্টে আছে, গিয়ে যে তোমরা 1 লক্ষ টাকা নাও, তোমাদেরকে দিলাম, তোমরা আপাতত সারো, আমরা তোমাদেরকে দেখতেছি, তাও আরও আপনার 10 বিলিয়ন টাকা রেমিটেন্স আসতো, কিন্তু গভর্নমেন্ট কখনো সেদিকে তাকায় না। আপনার প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে 3 লাখ টাকা দিতে বলে, জুতার তলা খরচ করে ফেলে, আপনার 1-1.5 লক্ষ টাকা ঘুষ দিতে হয়, তারপর 3 লক্ষ টাকা পায় 3 বছর পরে। ওইটা তো আমরা চাই না। তারপরে গভর্নমেন্ট ইনভেস্টর আনতে চায় বিদেশ থেকে। ইনভেস্টর কীভাবে আসবে, কেন আসবে? দেশের এই যখন বিমানটা ল্যান্ড করে, চারিদিকে ধুধু ময়লার স্তূপ থাকে দেশে। কেন আমরা কি বিদেশ যায়নি? মন্ত্রীরা কি বিদেশ যায়নি? কেন ওনারা দেখেন না এগুলো? দেশের এই পরিস্থিতি, এতে তো এতদিন লাগার কথা না। দেশ থেকে ময়লা সরাবে, ইনফ্রাস্ট্রাকচার, এগুলো তো গভর্নমেন্টের চিরাচরিত কাজ। গভর্নমেন্ট আসবে, গভর্নমেন্ট যাবে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার, শহর পরিষ্কার থাকবে যখন যেই সরকার আসবে, তাদের কাজ। আপনারা কি কোনো বাধার সম্মুখীন বা কোনো সমস্যা দেখেন ইনভেস্ট করার ক্ষেত্রে, প্রবাসীরা যদি বিনিয়োগ করতে চায় এখানে? ধন্যবাদ আপনাকে। প্রবাসী মানেই তো দেশে একে আঁকড়ে ধরো। এ দেশে আসবে 10 দিনের জন্য, এর কাছ থেকে যা টাকা আছে খেয়ে ফেলো, এ জমি কিনলে এটা দখল করে ফেলো। কারণ আমরা প্রবাসী আসলেই জিজ্ঞাসা করে, কিরে বাবা কয়দিন থাকবি? ঠিক আছে, তো তারা জানে যে আমরা একটা সার্টেন সময়ের জন্য দেশে আসছি, 10 দিন থাকবো, 15 দিন, 20 দিন। আপনি যদি কাজ করতে লাগবে 10 টাকা, সেটা আমার করতে লাগবে 20 টাকা, বিকজ আমি বাইরে থাকি। এটাই আমার সবচেয়ে বড় সমস্যা। কিন্তু উপর দিয়ে আপনাকে ভালোবাসবে, ভিতর দিয়ে আপনি যদি 1 খণ্ড জমি কিনতে চান, আপনি আপনার আত্মীয় স্বজনের দ্বারাই প্রতারিত হবেন। জি জি জি, ধন্যবাদ। প্রবাসীদেরকে সবাই শুধু ঠকানোর চিন্তা করে, এই জন্য এই চিন্তা থেকে বিরত থাকতে হবে দেশবাসীকে। পাশাপাশি গভর্নমেন্ট আমাদেরকে ভালো কিছু দিলে আমরা টাকা নিতে আসি না, দিব, অনেক দিব, আমাদের কাছে প্রচুর আছে। জি, ধন্যবাদ আবু সাইদ রিয়াজ এবং ডক্টর ইমাদুল ইসলাম, দুজনকে অত্যন্ত চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমাদের আলোচনা নিশ্চয়ই শেষ পর্যন্ত শুনেছেন। আমাদের দুজন অতিথি চমৎকারভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন প্রবাসীদের কী ধরনের যোগ্যতা অর্জন করতে হবে, বিশেষ করে জাপান যেতে হলে, ইউরোপের দেশগুলোতে যেতে হলে, এবং প্রবাসীরা আসলে বাংলাদেশকে অনেক কিছু দিতে চান। দুজনই এক্সপার্ট, তারা দেখিয়েছেন যে বাংলাদেশে তারা বিনিয়োগ করতে চান, তারা তাদের এক্সপার্টিস কাজে লাগাতে চান, কিন্তু সেটা আমরা কিভাবে সমন্বয় করে সেই কাজে লাগাবো, সেটি হচ্ছে এখন দেখার বিষয় এবং সেটি ভাবনার বিষয়। কর্তৃপক্ষ নিশ্চয়ই এই বিষয়গুলোতে নজর দেবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।